এই ফুলটার দিকে। এখন যেহেতু শীত পড়েছে তো সেজন্য কিন্তু গাছে একেবারে ফুলই ফোটে না। ওই কোনো রকম এদিক দিয়ে ওদিক দিয়ে ফুল নিয়ে আমি পুজো দিই। তবে আজকে দেখছি গাছের ডালের আড়ালে ফুলটা লুকিয়ে আছে। আর দেখো আমাদের যেহেতু দুয়ারি ঘর ওই জন্য কিন্তু রোদ্দুরটা বেশ ভালো মজায় মজায় দিয়ে যায়। আর সকালবেলা দেখলেই মনে হয় যেন কতটা বেলা হয়ে এসেছে। তবে জানো তো সকালবেলার এই যে হালকা ফুলকা রোদ্দুর এটা কিন্তু বেশ ভালো লাগে গায়ে যখন লাগে। মনে হয় যে দাঁড়িয়ে একটু রোদ্দুর পোয়াবো, তবে ওই আর সময় যদি হাতে থাকে তবে নাই আমি দাঁড়িয়ে একটু রোদ্দুর পোয়াবো। হাতে তো হাজার একটা কাজ থাকে সকালের এই ব্যস্ততম সময়ে, তো সেখানে কিভাবে দাঁড়িয়ে বসে থাকি বলো তো। তুমি সাজাতে পারছ? ছায় পা দিচ্ছিস কেন? ছা পাড়াতে নেই। ছা টাকা দাঁড়িয়ে থাক, আবার ছা বসে থাক না দাঁড়িয়ে থাক। ঝামেলা খাটাতে গেলে 3 জনের মাথা খারাপ হয়ে যাবে। আরে ওইখানে সরে যা, ওই পাশে সরে যা। ছাড় জায়গায় বস, বাইরে রোদ্দুরে যা, যা সর, বাইরে রোদ্দুরে যা। বাইরে রোদ্দুর কইরা বই কাটতে রোদ্দুর। যা যা। অন্যদিন রোদ্দুর থাকে ওইখানে গিয়ে বিরাজ কর, যা সর। কোন বিরাজ করতে? পশ্চিমবঙ্গ উত্তর দিকটা আবার প্রত্যেকটা করি। ও বাড়ি 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 বাড়ি। আর ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদের উপরে। আর দেখো পায়রাগুলো সব ফ্লাইওভার করছে। ওরা সকালবেলা একেবারে এক রাশ মনে আনন্দ নিয়ে ফ্লাইওভার করে দেখো গাছের ডালে এসে বসেছে। আমি ক্যামেরাটা সেট করতে না করতে ওরা দেখি এসে ওখানে বসে আছে। আর ফ্রেশ হওয়ার কথা বলতে বলতে একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। গতকালকে একটা দিদিভাই আমাকে কিংবা একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই একটা সাজেশান থাকবে, থাম্বনেলে ওয়াশরুম বা গোসলখানার ছবি না দিলে দেখতে ভালো দেখায় না, কিছু মনে করো না, বন্ধু হিসেবে একটা সাজেশান দিলাম। তো তোমাকেও আমি একটা কথা বলে রাখি, তুমি হয়তো খারাপ মনে করো না, তো আমি যেটা বলবো সেটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। আমি যে কলপারে কাজ করি, কল চেপে ওই যে কাজগুলো করি দেখো, তো আমাদের কিন্তু অধিকাংশ সময় ওই যে কল চেপে সব কাজটা করতে হয়। কলপার মানে আমাদের গোসলখানা, ওয়াশরুম সবটাই। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে থাকি সেহেতু আমাদের কাছে এক্সট্রা করে না আছে কোনোরকম মডিউলার কোনো কিছু সুখ শান্তি। আমরা ওই যে কলপারের কাজ করে মানে কলকাঠের কাজ করেই কিন্তু এতেই সন্তুষ্ট হই। আর ওই কল টেপে টেপেই কিন্তু আমরা সব কাজটা কমপ্লিট করি। আশা করছি বন্ধু তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো। আর যদি হয়তো ছোটো মুখে বড় কথা বলে থাকি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কেননা এর থেকে ভালোভাবে হয়তো আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। কেননা সকলের বলার ভাষা আর সকলের বলার ধরন কিন্তু একরকম হয় না। একটা মানুষের হাজার রকমের কথা থাকে। তো যাই হোক আমি ভালোভাবেই বলেছি, তুমি কোনো রকম মাইন্ডে নিও না। আর তুমি এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর আমিও আশা করব তোমার কাছে একটা মিষ্টি কমেন্টের। আর আজ তোমার দাদাভাইকে বলেছিলাম কম্বলগুলোকে একটু ভাঁজ করতে, তো দেখলে খাটের একেবারে মিডিল পোর্শনে ভাঁজ করে রেখে দিয়েছে। তার মানে ওকে এক প্রকার বলে নাকি বিছনা গোটানো, বললো বিছনাটাকে গুটিয়ে রেখে এসেছি। তো যাই হোক যা বিছনা গুছিয়েছিল অনেকটাই গুছিয়েছে, তো সেটাকে ভালো করে ম্যানেজ করে চলে এলাম নিজের জন্য এক কাপ চা বানাতে। আর বানাতে এসেই কৌটোতে হাত দিয়ে দেখি চিনিটা বাড়ন্ত হয়ে আছে কৌটোতে। ওই জন্য কাল রাত্রেবেলায় নিয়ে এসেছিলো সব বাজার, দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা, ধনে আর এদিকে চিনি। তো সেটাকেই এখন এই যে সবগুলো কৌটোয় ট্রান্সফার করে নিই।
ভেবেছিলাম হয়তো শুকনো লঙ্কাগুলোকে একটু রোদ্দুরে দিতে হবে, তা দেখি না গো, একেবারে মচমচ করছে। ওই জন্য আর রোদ্দুরে না দিয়ে ঝটপট করে ওইভাবেই কৌটোর ভেতরে ভরে রাখলাম। আর শুকনো লঙ্কা কী বলো তো, যত বেশি ঘাঁটাবে তত কিন্তু হাতটা জ্বলবে। এখন যেহেতু শীতকাল, ওই জন্য কিন্তু শুকনো লঙ্কা কিংবা ঝাল বাটলে কিন্তু হাতটা জ্বলে না। তবে যদি গরমকাল হয় তাহলে কিন্তু যে পরিমাণে হাত জ্বলে শুধুমাত্র একটা হাউসওয়াইফই জানে। আর একটা হাউসওয়াইফ সমস্ত রকম পরিস্থিতিতে কিন্তু হার মানিয়ে সবটা সামলে নিতে পারে। এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। অনেকে আছে হাউসওয়াইফ বলে তুচ্ছ করে, তবে আমি মনে করি একটা হাউসওয়াইফই পারে সমস্ত রকম দায়িত্ব দায়বদ্ধতা দিয়ে তার সুন্দর একটা শখের সংসার গড়ে তুলতে, সেটা যেমনই হোক না কেন। আর আজ হঠাৎ কফি বানিয়ে খাওয়ার ইচ্ছা হলো। সেটা হলো কেন বলো তো, ওই যে বাটিটায় দুধ গত দুদিন ধরে দেখছো আমি ঢেলে ঢেলে নিয়ে সসপ্যানে চা বানাচ্ছি। তবে 3 কাপ চা বলেছিলাম না, তো আজকে সেই 3 কাপের 1 কাপ শেষ। তাই ভাবলাম ওই বাটিটা থেকে আর সসপ্যানে ট্রান্সফার না করে ওই বাটিটাই কাজটা সেরে নিই। যেহেতু ঘরেতে কফি ছিল, ওই জন্য 1 কাপ কফি বানিয়ে নিলাম, আর ইচ্ছাও হলো কফিটা খাওয়ার। আর এখন এই যে চায়ের সঙ্গে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিচ্ছি। এটাই কিন্তু আমার সকালবেলার ব্রেকফাস্ট। আর আমাদের এখানে তো এখনও ভালোই পরিমাণে ঠান্ডা আছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। কেননা সকালবেলা কাজ করি তখন গরম লাগে, আর যেই কাজ শেষ হয়ে যায়, কল থেকে হাত পা ধুয়ে আসি, তখন মনে হয় কোথা দিয়ে আবার ঠান্ডা জেঁকে ধরে। আর আমি চা খাচ্ছি, পায়রাগুলো উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ওদেরকে কিছু খেতে দিতে হবে। তো প্রথমেই যখনই আসলাম তখন ভাবলো মনে হয় বাবু ওদেরকে তাড়া দিচ্ছে, আর আমার সঙ্গে সঙ্গে বাবুও বেড়াচ্ছিল। তো আমি বললাম তুই যাস না, তুই গেলে ওরা ভয়তে সব পালিয়ে যাবে, একটাও খাবার খাবে না। আর খাবারগুলো দেয়া বৃথাও হয়ে যাবে, সকলের মুরগি পাখি এসে খেয়ে চলে যাবে। ওই জন্য ওকে এক প্রকার ঘরে রেখে দিয়ে তারপরে আমি এই যে পায়রাগুলোকে খেতে দিয়েছি। আর উনুনটা যেহেতু বাসি, ওই জন্য ল্যাপা পোছা হয়নি, তাই ভাবলাম এক হাতে বাসি উনানটাকেও লেপে নিই। অনেকেই আছে দেখবে এইভাবে বাসি উনানে রান্না করে। আমি দেখেছি প্রায়ই লোকে কিন্তু উনানটা একদিন লেপে অনেক দিন যাবত ধরে রান্না করে যায়, কিন্তু আমার দ্বারা ওটা সম্ভব হয় না। প্রতিদিন যদি গ্যাস মোছা যায়, গ্যাস পরিষ্কার করা যায়, তাহলে প্রতিদিন কেন উনানটাকে লেপে পুছে কাজ করা যায় না? আমার কাছে হলো গ্যাসটা যতটা যত্নে রাখতে হবে, আর মাটির উনান বলে তাকে সেভাবে যত্ন করব না, তাকে আরও বেশি দ্বিগুণ সুন্দরভাবে যত্ন করা উচিত, জানো তো? আর গতকাল তো দেখলে ক্রিমের প্যাকেটটা 2 খণ্ড করে বাবুকে মাখালাম। আজকে সকালবেলাও কিন্তু আমি ওর থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে মেখেছি। তবে জানো তো, নিভিয়ার ক্রিম আছে, ওটা তোমাদের দাদাভাই মাখে, আমার আবার নিভিয়াটা শ্যুট করে না। বাবুদের সাথে সাথে আমি ওই জনসনের ক্রিমটাই মাখি, আর এটাই মনে হয় আমার কাছে পারফেক্ট। শীত গ্রীষ্ম বর্ষা যদি মনে হয় ওই স্কিনটা একটু ড্রাই হয়েছে, তবে কিন্তু আমি ওই ক্রিমটাই ব্যবহার করি, আর ওটা আমাদের ঘরে সবসময়ই থাকে। ওদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে চলে এসেছি কলপাড়ে, আর কলপাড়ে এসেই কিন্তু এই যে বাসন যেগুলো জমেছিল সেগুলোকে মাজা ধোয়া করে নিচ্ছি। আর আমাদের যথারীতি এই কলপাড়েই কিন্তু সব রকম জলের কাজগুলো হয়। আমাদের এক্সট্রা করে কোনো রকম ওয়াশরুম বা গোসলখানা নেই। আর এদিকে হাঁড়ির নিচে কালিটা এমনভাবে চিপকে আছে কি বলবো, ডলে ডলে ঘষে ঘষে মোটামুটি আমি তুলতেই পারছি না। কেননা কালকে যখন হাঁড়িটা বসিয়েছিলাম তখন একটু ধোয়া হচ্ছিল, আর ধোয়ায় ধোয়ায় যে কাদামাটি লেপেছিলাম সেটা পুরো একেবারে শক্ত হয়ে গেছে। তো যথারীতি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে একেবারে স্নানটা কমপ্লিট করেছি। যেহেতু ওই কালি মাজতে গিয়ে না হাতের শিরা শিরার মধ্যে একেবারে কালি কালি হয়ে গেছিলো, তো আমি স্নানটা করিনি, তার আগে আমি ঘরটাকে মুছে নিয়েছি। আর তারই মাঝে আমি ফোনটাকে একটু চার্জে বসিয়েছিলাম, কেননা বাড়িতে তো সবসময় কারেন্ট থাকে না, যেহেতু আমরা গ্রামে থাকি সেজন্য কিন্তু আমাদের এখানে প্রায় সময় লোডশেডিং হয়। আর এই যে স্নান করেছি, স্নান করে যথারীতি একটু সিঁদুর পরে নিয়েছি, তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। প্রতিদিনই তো প্রদীপের মাঝখানে সলতেটা দিই, তবে আজ ভাবলাম একটু লম্বা করে সলতেটা বানিয়ে নিই। কেননা এই কয়দিন শুধু সলতেই ব্যবহার করছিলাম যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তবে রিসেন্টলি নিয়ে এসেছি আবারও তুলো, আগে যেটা ব্যবহার করতাম
ওই কী বলো তো, ছেলে মানুষের বাজার করলে তো দেখে শুনে বাজার করতে পারে না, ওরা কিন্তু যেটা যা দেয় দোকানদার সেটা ম্যানেজ করে নিয়েই চলে আসে। আর আমাদের বাড়িতে যেহেতু আমরা অখণ্ড প্রদীপ জ্বালাই, ওই জন্য কিন্তু প্রদীপের মাঝখানে কোনো রকম কোনো আরেকটা সলতে দিই না। অনেকেই আছে প্রদীপের মাঝখানে আরেকটা সলতে দেয়, সেটা কিন্তু খণ্ড দেওয়া বলে। আর অখণ্ড দেয়া জ্বালালে পরিবারের সমস্ত রকম বিপদ আপদ থেকে ঈশ্বর স্বয়ং মুক্তি দেন। যখন দেখবে কোনো রকম ধর্মগ্রন্থ কি কোনো রকম কোনো পুঁথি পুঁজি পড়বে, তখন দেখবে সবসময় অখণ্ড দিয়াই জ্বালাতে বলে। তারপরে রান্নাঘরে এসে পেঁয়াজ রসুন আদা সবগুলোকে কেটেছি, মশলা এক জায়গায় করে এই যে চোপারে পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি করে কুচি করে নিচ্ছি। যেহেতু হাতে অতটা সময় নেই, আর আজ রান্না করব হাঁসের মাংস। আর সেটা ছাড়িয়েছিল তোমাদের দাদা ভাই গত 1.5 ঘন্টা ধরে, বলতে পারো যুদ্ধ করেছে ওর সাথে এক প্রকার। আর এই যে দেখো আলুগুলোকে তো ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম, আর ছোটো বাবুকে বলেছিলাম তুই একটু নাড়িয়ে নাড়িয়ে আলুগুলোকে ভাজ। তো দেখছি সুন্দর একেবারে এত সুন্দর করে ভেজেছে, পুরো আলুগুলো যেন তো গলে গেছে। যদি মাংসটাকে কষিয়ে আমি ঝোল ঢেলে দিই তারপরে গিয়ে আলুগুলো দিই, তাতেও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এত সুন্দর কষিয়েছে। তো ছোট মানুষ ছোট হাতে কাজ করেছে, তবে কাজটা বড়ই হয়ে গেছে। সমস্ত মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিলাম মাংস। এবারে মাংসগুলোকে অল্প আছে, মাঝারি আঁচ বলতে পারো, সেইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব। আর কাঠের জালে মাংস রান্না সেটা তো দুর্দান্ত স্বাদ হয়, আর সাথে যদি থাকে গরম গরম রুটি, তাহলে তো মাংস আর কথা নেই। তো চলো মাংসটার ঝোল ফুটতে ফুটতে এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই পর্যায়ে আমি 1 গ্লাস জল দিয়েছিলাম, তবে জানি না সেই স্কিপটা কিভাবে ডিলিট হয়ে গেছে। আর এই যে এখন দেখো ফাইনালি মাংসটা রেডিও হয়ে গেছে। আর এবারে চলো আজ আসি, সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।